এই ক্লাসে তোমাদের বৃত্তীয় গতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া বা কনসেপ্ট, যেটা তোমাদের এই বৃত্তাকার বা বৃত্তীয় গতির ক্ষেত্রে এটা লাগাতে হবে। ঠিক আছে, তো অভিকেন্দ্র বল আমরা তাহলে আজকে শিখব। প্রথম এখানে অভিকেন্দ্র বল যদি শিখতে হয়, তাহলে ফার্স্ট হচ্ছে যে আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। এটা আমরা ভালোভাবে জানি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়। এবং ওই বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর এম হয় এবং ওই বস্তুটির প্রযুক্ত বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ যদি এ হয়, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী প্রযুক্ত বল সমান কি হয়, এম ইন্টু এ। ওকে, এটা আমরা জেনে এসেছি। এবার দেখো অভিকেন্দ্র বল কি ব্যাপারটা। এর আগের ক্লাসে আমরা অভিকেন্দ্র ত্বরণ পড়েছি। অভিকেন্দ্র ত্বরণ কী ছিল? যে ত্বরণের জন্য বৃত্তপথে যখন বস্তু গতিশীল হচ্ছে, তার প্রতিটি মুহূর্তে কি হচ্ছে, বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে এবং ওই অভিমুখের যে পরিবর্তন ঘটিয়েছে, সেই অভিমুখের পরিবর্তনের কারণ হিসেবে ছিল অভিকেন্দ্র ত্বরণ, যেই ত্বরণটা ওই বেগের অভিমুখের সঙ্গে লম্বভাবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করছিল। তো এত কথা না বলে যদি আমি ছবিটা আঁকি একটা বস্তু, তাহলে এই বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, আমি ধরলাম বস্তুটি সমবেগে গতিশীল হচ্ছে, ভি বেগেই গতিশীল হচ্ছে আমি ধরলাম। ঠিক আছে, এটা কেন্দ্র ও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে। তাহলে এই বস্তুটা যখন বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, তাহলে প্রতিটা মুহূর্তে বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে এবং এই বেগের অভিমুখের যে পরিবর্তন হচ্ছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে কেন্দ্র অভিমুখে ত্বরণ। ঠিক আছে, যাকে আমরা অভিকেন্দ্র ত্বরণ বলেছি, অভিকেন্দ্র ত্বরণ বলেছি। এবং এর মানও আমরা নির্ণয় করেছি। এর মান ছিল, যেহেতু ভি বেগে যাচ্ছে, ভি স্কোয়ার বাই আর এবং ওমেগা স্কোয়ার ইন্টু আর, যেখানে ওমেগাটা ছিল কি? ওমেগা ছিল বস্তুটির কৌণিক বেগ। তাহলে আমরা অভিকেন্দ্র ত্বরণ পেয়ে গেছিলাম। ঠিক আছে, এবার এক্ষুনি যে কনসেপ্টটা জানলাম, যে একটা বস্তুতে ত্বরণ তখনই সৃষ্টি হয় যদি বস্তুর উপর বল প্রযুক্ত হয়। তাহলে এই অভিকেন্দ্র ত্বরণ যে সৃষ্টি হয়েছে, এর কারণ হচ্ছে একটা বল, এবং সেই বলকে আমরা কি বলবো? অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বল তাহলে এই সূত্রের সাহায্যে আমি বার করব। অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল সেটা হচ্ছে এম ইন্টু এ আর। কেন? অভিকেন্দ্র ত্বরণ ইন্টু ভর আর। তো এই অভিকেন্দ্র বল এফসি দিলাম, কি হচ্ছে তাহলে? এম ইন্টু একটা হচ্ছে এ আর এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, মানে আমরা পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর। একদম ভালো করে মনে রাখবে। আর একটা কি পাচ্ছি? এম, তো এ আর এর মান তুমি ওমেগা স্কোয়ার আর বসিয়ে দাও, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা দুটো পাচ্ছি, এম ভি স্কোয়ার বাই আর
আর পাচ্ছি এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, যখন তুমি রৈখিক বেগ ব্যবহার করবে তখন এম ভি স্কোয়ার বাই আর, বা রৈখিক বেগ কোশ্চেনে দেওয়া থাকবে তখন তুমি অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর লিখতে পারো। আর যখন কৌণিক বেগ ওমেগা দেওয়া থাকবে তখন তুমি এম ওমেগা স্কোয়ার আর ব্যবহার করবে। ওকে, এবার এই যে বলটা, এই বলটার তাহলে কাজ কি, যেটা আমরা ওই অভিকেন্দ্র ত্বরণের ক্ষেত্র থেকে আমরা জেনে গেছি যে এই অভিকেন্দ্র ত্বরণ খালি কি করে, বেগের অভিমুখের পরিবর্তন করে। মানে তুমি ডিরেক্টলি বলতে পারো এই অভিকেন্দ্র ত্বরণের কারণ যেহেতু অভিকেন্দ্র বল, সেহেতু এই অভিকেন্দ্র বলের কাজ হচ্ছে এইটাই। অভিকেন্দ্র বলের কাজ, অভিকেন্দ্র বল তাহলে কি করছে, বস্তুর অভিমুখ পরিবর্তন করতে, বস্তুর বেগের অভিমুখ পরিবর্তন করায় শুধুমাত্র। ঠিক আছে, বেগের অভিমুখ পরিবর্তন করায়। মানে যদি একটা বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয় তখন কিন্তু এই অভিকেন্দ্র বল থাকবে না। কেন? কারণ হচ্ছে সেখানে অভিমুখ পরিবর্তন হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে এই অভিকেন্দ্র বল যে আছে তুমি বুঝবে কি করে, সবসময় দেখবে এই অভিকেন্দ্র বলটা বস্তু যেদিকে যাচ্ছে ঠিক তার সমকোণে কাজ করবে। যেরকম এইখানে দেখো বস্তুর টেন্ডেন্সি হচ্ছে এই বরাবর যাওয়ার, তো তার সঙ্গে সমকোণে কে কাজ করছে, অভিকেন্দ্র বল। কোন দিকে দেখো, কেন্দ্রের দিকে। ঠিক আছে, এই বরাবর যেদিকে আমি এম এ আর লিখে দিলাম, এটা হচ্ছে এফসি, এই বরাবর কাজ করছে। এই জন্য দেখো তার নামটাও সেরকম, অভিকেন্দ্র মানে কেন্দ্র অভিমুখে আর কি, কেন্দ্র অভিমুখে প্রযুক্ত বল। ওকে, মানে এর অভিমুখ সর্বদা, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে হয়, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে হয়। ওকে, এর অভিমুখ সর্বদা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে হয়। ঠিক আছে, এবং এই অভিকেন্দ্র বলের মান ডিপেন্ড করে ভি আর আর এর উপর। ঠিক আছে, বেগ আর ব্যাসার্ধের উপর। বেগ যদি বাড়ে, মানে বস্তুটি যদি বেশি বেগে বৃত্তাকার পথে ঘুরতে চায় তখন কিন্তু অভিকেন্দ্র বল বেশি দরকার হবে। কম বেগে ঘুরলে অভিকেন্দ্র বলের মান কম হবে। আবার দেখো যদি আর কম হয় বলতে বৃত্তটা ছোট হবে, মানে বক্রতাটা বেশি হবে। আর যদি ছোট হয়, একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে আর আছে, তুমি যদি এর থেকে বড় বৃত্তাকার পথ ধরো, ঠিক আছে, বড় বৃত্তাকার পথ ধরো, তাহলে এই বড় বৃত্তাকার পথের ব্যাসার্ধ বেশি। ঠিক আছে, যেই ব্যাসার্ধ বেশি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো এই অংশের বক্রতা আর এই অংশের বক্রতা, কোন অংশের বক্রতা তোমার বেশি, মানে বাঁকটা কোথায় বেশি মনে হচ্ছে। তুমি দেখো এই জায়গাটা অনেকটা ফ্ল্যাট, মানে অনেক বাঁক কম ক্ষেত্র থেকে, এইটা থেকে এইটাই কিন্তু বাঁক বেশি। আরও ভালো করে বুঝতে পারবে তুমি যদি আরও ছোট নাও, এরকম আমি ধরলাম। ঠিক আছে, এখানে দেখো এর ব্যাসার্ধ আরও কম, এর বাঁকটা কতটা বেশি আর এর বাঁকটা কতটা, তার থেকে বাঁকটা দেখো। এটা মানে ব্যাসার্ধ যত কম হবে পথের বক্রতা তত বেশি হবে। ঠিক আছে, ব্যাসার্ধ যত কম হবে পথের বক্রতা তত বেশি হবে। আর বক্রতা যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ অভিমুখের পরিবর্তন ঘটাতে হবে, যার কারণে অভিকেন্দ্র বলের প্রয়োজন বেশি হবে। বুঝলে? তাহলে আমরা কি পেলাম, যদি তুমি বেশি বেগে ঘুরতে চাও অভিকেন্দ্র বল বেশি লাগবে, আর যদি তুমি কম ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে চাও তখনও অভিকেন্দ্র বল বেশি লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভালো জিনিস এখান থেকে অবজার্ভ করার।
ঠিক আছে। এবার দেখো, এখনো পর্যন্ত কিন্তু তুমি অভিকেন্দ্র বলটা ক্লিয়ার হবে না। যতক্ষণ না তুমি এক্সাম্পল দিয়ে এটা করছো ততক্ষণ কিন্তু তুমি এই অভিকেন্দ্র বল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে না। তবে তুমি এখান থেকে এইটুকু শিখে রাখো যে অভিকেন্দ্র বল সর্বদা কি করছে, যখনই একটা বস্তু বৃত্তাকার পথে অর্থাৎ অভিমুখ পরিবর্তন করছে সেখানেই উপস্থিত থাকবে এবং সেটা সবসময় পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে, এবং বেগের সঙ্গে লম্বভাবে কাজ করবে, এইটুকু জেনে রাখবো। এবং তার মান যেটা mv²/r আর m²r, এই পর্যন্ত এতটা করব, তারপরে এক্সাম্পলগুলো দেখব। প্রথম উদাহরণটা আমি দিচ্ছি, একটা দড়িতে একটা বল বাঁধো, ভারী বল। ঠিক আছে, দড়িতে একটা ভারী বল বাঁধলাম, এবার সেই বলটাকে আমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। ঠিক আছে, এটা দড়ি এখানে ফিক্সড করা আছে, তাহলে দড়িটাকে অনুভূমিক পথে ঘোরাচ্ছি। ঠিক আছে, কীভাবে বুঝতে পেরেছো তো? এইভাবে করে দড়িটাকে বেঁধে এরকমভাবে যে ঘোরানো হয়। তো এক্ষেত্রে দেখো, তাহলে বস্তুটার পথ হচ্ছে তাহলে বৃত্তাকার পথ। আর দেখো এখানে কি কি বল কাজ করবে আগে বের করে নাও তো। তো অনুভূমিকভাবে ঘুরছে মানে নিচের দিকে এমজি কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে। ঠিক আছে, নিচের দিকে এমজি কাজ করবে। আর দেখো এই যে ঘোরাচ্ছ, দড়িতে একটা টান কাজ করবে এবং সেই টানের মান কোন দিকে হবে? এই দিকে টান। বুঝলে? এবার কথা হচ্ছে, এবার তোমাকে কোশ্চেন করা হচ্ছে এরকম, এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘোরার জন্য কে বাধ্য করছে? কথার অর্থ তার অভিমুখ পরিবর্তনে কে সাহায্য করছে? এখানে দুটো বল আছে, আর কোনো বল নেই। এমজি তো নিচের দিকে বলতে এইভাবে তো ঘোরাচ্ছ, এভাবে ঘোরাচ্ছ, তাহলে এখানে যদি বুঝতে থাকে এমজি কিন্তু নিচের দিকে কাজ করছে। আর এরকম বৃত্তাকার পথ এইটা এরকম বৃত্তাকার পথ, এইটা বৃত্তাকার পথ, তাহলে ব্যাসার ভেতরের দিকে মানে কেন্দ্রের দিকে কোন বলটা কাজ করছে বলো তো? টান বল। দেখো টান বল কাজ করছে, বুঝতে পারছো? মানে এই যে টান বলটা ওটা কোন দিকে কাজ করছে? এটা তো পথ, এই পথের কেন্দ্রের দিকে কাজ করছে। ঠিক আছে, এবং বস্তুটা যদি ভি বেগে যায়, মানে তার বেগটা যদি এই দিকে থাকে, তার সঙ্গে দেখো সমকোণে কাজ করছে। মানে টি বলটা, এই বলটা কি করছে? বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে সেই পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে অভিকেন্দ্র বল তাহলে কে? এখানে অভিকেন্দ্র বল হচ্ছে টান বল, দড়ির টান বল। এক্ষেত্রে দড়ির টান বল অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে দড়ির টান বল এখানে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে। এবং এই টান বলের মান বাড়তে থাকবে যদি তুমি কি করো? বস্তুটাকে দ্রুত ঘোরাতে চাও, মানে বেগের মান যদি বাড়াতে চাও। ঠিক আছে, তো তুমি যদি ভি বেগে ঘোরাতে চাও তাহলে এই টি বলের মান কত হবে? তো আমরা যদি সুতোর দৈর্ঘ্য এল ধরে নাও, মানে এটা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এই টিটা যেহেতু অভিকেন্দ্র বল, আর আমরা অভিকেন্দ্র বলের মান জানি কত? mv²/r, তাহলে এই টি হবে mv²/r। বুঝলে? এখানে আরটা কত? এখানে আরটা হচ্ছে দড়ির দৈর্ঘ্য মানে এল। এবার এই যে দড়ির একটা নির্দিষ্ট টান সহ্য করার ক্ষমতা আছে। ঠিক আছে, তুমি যদি এই ভির মান বাড়াতে বাড়াতে এমন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে, যখন মানে যার থেকে বেশি বেগে যদি ঘোরাও তখন কিন্তু কি হবে? সে আর সহ্য করতে পারবে না, কী হবে? ছিঁড়ে যাবে। তখন বস্তু আর বৃত্তাকার পথে ঘুরবে না, চলে যাবে। তো মানে
তুমি একটা দড়ির সাহায্যে বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে ঘোরাতে পারবে। তার থেকে যদি বেশি বেগে ঘোরাও তখন দড়ি আর টান সহ্য করতে পারবে না। কেন? তখন তো তোমার বেশি অভিকেন্দ্র বল লাগবে, এবং সেই বেশি যে অভিকেন্দ্র বল দড়ি আর সহ্য করতে পারবে না বা দড়ি আর দিতে পারবে না, যার কারণে কী হবে, দড়িটা ছিঁড়ে যাবে, বস্তুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে তখন টানটা তাহলে বাদ দিতে হবে। এবার দেখো দ্বিতীয় উদাহরণ একটা দেখো, দ্বিতীয় উদাহরণ। এই উদাহরণটা হচ্ছে, দেখো সূর্য আছে, সূর্য, এবার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। আমি ধরলাম এর পথটাও প্রায় বৃত্তাকার। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও দেখো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তো সূর্য যেহেতু পৃথিবীর চারদিকে ঘুরছে সেক্ষেত্রেও কি হচ্ছে, পৃথিবীর গতিপথ বৃত্তাকার, মানে পৃথিবীকেও কি করতে হচ্ছে, তার অভিমুখের পরিবর্তন ঘটাতে হচ্ছে। আর এই অভিমুখের পরিবর্তন ঘটানোর জন্য কি হবে, এখানে একটা বল কাজ করবে, কোন দিকে, পথের কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর। আচ্ছা, আগে দেখো এখানে কি বল কাজ করছে। এবার সূর্য যে পৃথিবীর চারদিকে ঘুরছে তার কারণ কি? কারণ হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল। সূর্য কি করে, পৃথিবীকে তার কেন্দ্রের দিকে কি বল দিয়ে টানে, মহাকর্ষ বল দিয়ে টানে। এই মহাকর্ষ বলের কারণে পৃথিবী কেন, সমস্ত গ্রহগুলি কি করে, সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, মানে অভিমুখগুলো পরিবর্তন হয়, সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। ঠিক আছে, তাহলে এখানে এই মহাকর্ষ বলই হচ্ছে, তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলই হচ্ছে অভিকেন্দ্র বল। ঠিক আছে, মহাকর্ষ বলই হচ্ছে অভিকেন্দ্র বল। এবার দেখো আরেকটা কথা বলি, তুমি এটাকে সূর্য না ধরে এটাকে যদি তুমি পরমাণুর নিউক্লিয়াস ধরো, এটাকে পরমাণুর নিউক্লিয়াস ধরলাম, আর আমরা জানি কি পরমাণুর ভেতর ইলেকট্রন কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, মানে এটাকে তুমি নিউক্লিয়াস ধরো আর এটাকে যদি তুমি ইলেকট্রন ধরো তাহলেও ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। সেক্ষেত্রে ঠিক আছে, ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে সেক্ষেত্রে কোন বল কাজ করে, সেক্ষেত্রে স্থির তড়িৎ বল বা কুলম্ব বল। কুলম্ব বল তো আমরা পড়েছি, জানো তো সবাই কুলম্ব বলটা কীরকম, যে দুটা বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে যে বলের দ্বারা। ঠিক আছে, তো এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ওই স্থির তড়িৎ আকর্ষণ বল, সেইটা কি করবে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনকে পরিক্রমণ করতে সাহায্য করবে। মানে এই নিউক্লিয়াস মানে পরমাণুতে স্থির তড়িৎ আকর্ষণ বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারিদিকে পরিক্রমণ করতে সাহায্য করে। তাই তো, তো এক্ষেত্রে অভিকেন্দ্র বল তাহলে হচ্ছে, এক্ষেত্রে অভিকেন্দ্র বল হচ্ছে সেই স্থির তড়িৎ বল। ঠিক আছে, স্থির তড়িৎ বল। এবার ইলেকট্রনটা যদি ভি বেগে গতিশীল হয় সেই স্থির তড়িৎ বলের মান অবশ্যই হতে হবে mv²/r। এখানে মহাকর্ষ বলের মান হতে হবে mv²/r যদি পৃথিবী ভি বেগে গতিশীল হয়। ঠিক আছে, তো এই রকম দুটা উদাহরণ দিলাম। এরপরে দেখো, এবার দেখো একটা গাড়ি বৃত্তাকার পথে গতিশীল, অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল গাড়ি
গাড়ি অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল। অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল, ঠিক আছে, গাড়ি অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল। দেখো তাহলে গাড়ি যে বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, ঠিক আছে, রাস্তা এটা, এই রাস্তায় তাহলে তো গতিশীল হচ্ছে, গাড়ি এরকমভাবে গতিশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে গাড়ি যে বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে, এক্ষেত্রে তার যে অভিমুখ পরিবর্তন করছে, সেই অভিমুখ পরিবর্তন করতে কে সাহায্য করছে? মানে এখানে পথের কেন্দ্রের দিকে মানে ব্যাসার্ধ বরাবর কোন বল কাজ করছে? এবার তুমি খেয়াল করো, মানে এটা অনুভবও করতে পারো, গাড়িটা যখন বৃত্তাকার পথে এরকম বাঁক নিতে চাইবে, তো গাড়ির টেন্ডেন্সি হবে পিছলে বাইরের দিকে বেরিয়ে যাওয়া। গাড়িটা যেহেতু মানে সে ঘুরতে চাইবে, কিন্তু কী হবে, সে তার টেন্ডেন্সি হবে বাইরের দিকে পিছলে বেরিয়ে যাওয়া। যেহেতু পিছলে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে, এবার চাকা আর রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। চাকা আর রাস্তার মধ্যে কি কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। সেটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল পথের কেন্দ্রের দিকে কাজ করবে, মানে ব্যাসার্ধ বরাবর পথের কেন্দ্রের দিকে কাজ করবে। যেই ঘর্ষণ বলটা ওই পথে বাঁক নিতে বা গাড়িটার অভিমুখ পরিবর্তন করতে সাহায্য করবে, বুঝলে? তো এই গাড়ির ক্ষেত্রে অভিকেন্দ্র বল, এই গাড়ির ক্ষেত্রে অভিকেন্দ্র বল হবে ঘর্ষণ বল। গাড়ির ক্ষেত্রে ঘর্ষণ বল মানে যদি গাড়িটা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে এই অভিকেন্দ্র বল ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে, মানে এফ ইকুয়ালস টু হবে এম ভি স্কোয়ার বাই আর। আর গাড়িটার ভর যদি এম হয়, তাহলে ঘর্ষণ বল হবে মিউ এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর। এটা কেন হলো বুঝতে পেরেছো তো? ঘর্ষণ বলের মান হয়তো মিউ এম জি, কারণ গাড়িটাতে যাচ্ছে, গাড়ির লম্ব প্রতিক্রিয়া বলতো এমজি হবে, তাহলে মিউ এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে কত বেগে ঘুরলে সে সে বাইরের দিকে যাবে না, সেটা তুমি পেয়ে যাবে। মানে কত হচ্ছে দেখো, এম কেটে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ আর জি, আর এখান থেকে তুমি ভি পেয়ে যাবে রুট ওভার মিউ আর জি। তো এই বেগে গেলে গাড়িটি কিন্তু পিছলাবে না, ঠিক আছে, গাড়িটা বাঁক নিয়ে ঘুরতে পারবে। এখানেও তাহলে অভিকেন্দ্র বল তাহলে কী কাজ করছে? ঘর্ষণ বল কাজ করছে। এই ঘর্ষণ বলে আর একটা এক্সাম্পল দেখো, এটা একটা অনুভূমিক টেবিল, ঠিক আছে, অনুভূমিক টেবিল, ঘুরন্ত টেবিল আর কি, এটা ঘুরন্ত টেবিল, অনুভূমিক ঘুরন্ত টেবিল। এবার এর উপরে একটা বস্তু আছে, কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বস্তু আছে। এবার কি করা হলো, টেবিলটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরাতে চেষ্টা করলাম। যেই ওমেগা কৌণিক বেগে ঘোরাবে, তাহলে এই বস্তুটাও কি হবে, এই বস্তুটাও কিন্তু কি হবে, বৃত্তাকার পথে ঘুরবে। তো টেবিলটা যদি বৃত্তাকার পথে ঘুরে, এই বস্তুটাও বৃত্তাকার পথে ঘুরবে। এবং তাহলে এ যে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র বল কাজ করবে। এবার তুমি খুঁজে দেখো এখানে কি কি বল কাজ করছে। এমজি তো নিচের দিকে কাজ করবে, প্রতিক্রিয়া বল উপরে, মানে এমজি যদি নিচের দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল উপরে দিকে কাজ করবে। আর তুমি যখন টেবিলটাকে ঘোরাবে, এর টেন্ডেন্সি হবে কি বাইরের দিকে বেরিয়ে যাওয়া। তাকে আটকাতে কে কাজ করবে? ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ভিতরের দিকে। মানে এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে যখন এই এফের মানটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। অভিকেন্দ্র বল এফ হবে অভিকেন্দ্র বল, মানে এফের মান হবে এম ভি স্কোয়ার বাই আর। আর এফের মান তো তুমি জানো মিউ এম জি, সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, কত বেগে ঘোরালে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে, মানে সেই একই ভি সমান রুট ওভার মিউ আর জি। ঠিক আছে, তো আরও একটা কেস দেখো। এবার কি করা হচ্ছে,
একটা দড়িতে গোলাকার একটা বস্তু বেঁধে ভর বেঁধে ধরো এম ভরে একটা গোলক বেঁধে তাকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলো, ঠিক আছে, তাকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলো। দেখো আমি বিভিন্ন অবস্থানে আগে বলগুলো দেখব, তারপরে অভিকেন্দ্র বল কি কাজ করবে দেখব। দেখো বস্তুটা তাহলে উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, এটা উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে। ওকে, দেখো আমি বিভিন্ন অবস্থানে নেব, এইখানে নেব, এটা ঘুরতে ঘুরতে ধরো এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নেব, একদম টপ মুহূর্তে নেব, আর এই সোজা নেব। তো এই প্রত্যেকটা জায়গায় কি করছে, যে বস্তু কিন্তু অভিমুখ পরিবর্তন করছে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে অভিকেন্দ্র বল কিন্তু কাজ করছে। এটাকে কীরকমভাবে ঘোরানো হচ্ছে, এইটা ধরে এইভাবে যে ঘোরানো হয়, মানে উল্লম্বভাবে ঘুরবে আর কি, বস্তুটা উল্লম্বভাবে ঘুরবে। প্রথমে দেখো এইখানে কি কি বল কাজ করছে, দেখো এর যে ওজন, এর ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে mg কাজ করছে। আচ্ছা এটাকে এ বিন্দু দিয়ে দাও, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু। তাহলে এ বিন্দুতে দেখো নিচের দিকে mg কাজ করছে, আর উপরের দিকে অবশ্যই কি কাজ করবে, টি কাজ করবে, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে যদি তুমি এ বিন্দুতে কি কি বল কাজ করছে সেটা যদি দেখো, তাহলে দেখো নিচের দিকে mg কাজ করছে, উপরের দিকে টান কাজ করছে, ঠিক আছে। এবার দেখো এ যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে অবশ্যই এই উপরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রের দিকে একটা বল, লব্ধি বল উপস্থিত থাকবে, যে কি করবে, এর অভিমুখ পরিবর্তন করবে। তাহলে উপরের দিকে যে বল, লব্ধি বলটা, সেটা কত হবে, তাহলে টি তো উপরের দিকে কাজ করছে, mg নিচে দিকে কাজ করছে, টিটা অবশ্যই বেশি হবে, কেন, কারণ যেহেতু উপরের দিকে লব্ধি বল থাকছে। তাহলে কেন্দ্র বরাবর বল এখানে কত হচ্ছে, টি মাইনাস mg, বুঝলে, কেন্দ্র বরাবর বল হচ্ছে টি মাইনাস mg, ঠিক লিখেছি তো, মানে এখানে অভিকেন্দ্র বল আমরা সেটাকে fc দিয়ে ডিনোট করেছিলাম, টি মাইনাস mg, বুঝলে। ওকে, এইখানে দেখো তারপরে বি বিন্দুতে আমরা করব, বি বিন্দুতে, এই বি বিন্দুতে কি হবে দেখো, তাহলে mg কোন দিকে কাজ করছে, mg নিচের দিকে কাজ করছে। ওকে, তাহলে mg যদি নিচের দিকে কাজ করে তার উপাংশগুলো ভাঙবো এখানে। আচ্ছা এইটা আমি ধরলাম থিটা কোণে আছে, তো এই বরাবর একটা বেরিয়ে যাবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, আর এটা থিটা হলে mg cos থিটা, আর এর সঙ্গে লম্ব হবে, এটা হবে mg sin থিটা, ঠিক আছে। তাহলে দেখো mg cos থিটা এই বরাবর কাজ করছে, আর এই দিকে টি কাজ করছে। তাহলে এখানে দেখো আমি জাস্ট এই কেন্দ্রের দিকে কত বল কাজ করছে দেখব। দেখো এর উপরে কেন্দ্র বরাবর ভেতরের দিকে টি কাজ করছে, কেন্দ্রে বরাবর বাইরের দিকে কাজ করছে কে, mg cos থিটা। আবারও এখানে টি বেশি হবে, mg cos থিটা কম হবে, কারণ হচ্ছে এও বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এই ভেতরের দিকে একটা লব্ধি বল থাকবে। তাহলে বি বিন্দুতে তোমার এফসি কত হচ্ছে, এফসি হচ্ছে তাহলে টি মাইনাস mg cos থিটা। এবার চলে আসি সি বিন্দুতে, তো সি বিন্দুতে দেখো mg পুরো নিচের দিকে কাজ করছে, আর এখানে টি এই দিকে কাজ করছে। তাহলে এই বরাবর বাইরের দিকে কোনো বল নেই, তাহলে এখানে অভিকেন্দ্র বল সি বিন্দুতে তাহলে হচ্ছে, সি বিন্দুতে এফসি হচ্ছে শুধু টি, ঠিক আছে। এবার চলে আসি ডি বিন্দুতে, ডি বিন্দুতে কে কে কাজ করছে দেখো, নিচের দিকে mg কাজ করছে, দড়ির টান কোন দিকে কাজ করবে, দড়ির টানও কাজ করবে নিচের দিকে। তাহলে ডি বিন্দুতে আমরা ভেতরের দিকে মোট বল পাচ্ছি টি প্লাস mg, মানে তাহলে ডি বিন্দুতে এফসি তাহলে হচ্ছে টি প্লাস
mg, বুঝলে? তাহলে প্রত্যেকটা জায়গায় অভিকেন্দ্র বলের মান কিন্তু দেখো আর ঠিক নেই। সবচেয়ে বেশি কোথায়? এখানে টি প্লাস এমজি, ঠিক আছে, এরকম করে চলতে থাকছে। তবে একটা ব্যাপার হচ্ছে, আমরা এই যে টি ধরছি না, সব জায়গায় কিন্তু টান সমান নয়। কি বললাম বুঝতে পেরেছো? আর যদি একই বেগে যায় না, একই বেগে যায়, মানে প্রত্যেকটা বিন্দুতে যদি ভির মান যদি সমান হয়, তাহলে কিন্তু এফসি সব একই, টানগুলো সব জায়গায় আলাদা। তাই আমি এগুলা T1 লিখে দিচ্ছি, এটা T2, T3, T4, ঠিক আছে? যদি একই বেগে গতিশীল হয় তাহলে এফসি সব জায়গায় একই, কিন্তু টানটা আলাদা, ঠিক আছে? তো এইটা ছিল মোটামুটি অভিকেন্দ্র বল কোথায় কোথায় প্রয়োগ করবে এবং কিভাবে প্রয়োগ করবে তার ধারণা, ঠিক আছে? তো এটা তুমি ভালো করে দেখো। আশা করি এই কনসেপ্টটা এতটাও কঠিন নয় যে বুঝতে পারবে না। চেষ্টা করো এবং নিজেরা ট্রাই করো কোশ্চেনগুলোতে অ্যাপ্লাই করা। দিলে অভিকেন্দ্র বল এত সুন্দর একটা ধারণা, যেখান থেকে তুমি অনেক বড় বড় প্রবলেম খুব সহজে সলভ করতে পারবে, ঠিক আছে?